প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজও ভাজ্য ভাজক, ভাগফল ও ভাগশেষ নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা এর আগের দিন এই ভাজ্য ভাজক, ভাগফল, ভাগশেষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজও ওই একই জিনিস নিয়ে আমরা যে আরেকটু ভালো করে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ধরো, আমি আগের দিন শিখিয়েছিলাম যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আবার ভাজক বের করতে গেলে ভাজক যদি জানা না থাকে, অর্থাৎ ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, মানে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে নিয়ে সেই বিয়োগফলকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যাবে। আবার ভাগফল যদি বের করতে যাই, তাহলে ওই একইভাবে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে নিয়ে সেই বিয়োগফলকে ভাজক দিয়ে ভাগ হবে। তার মানে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান ভাগফল। আবার ফের বলি, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তো আমরা এই তিনটে সূত্রের উপর আগের দিন ক্লাস করেছিলাম। আজকে আমরা ওই ভাজ্য ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আরো কিছু ভিন্ন ভিন্ন জিনিস আমি আজ শেখাবো। যেমন প্রশ্ন, যদি কোনো ভাগ অঙ্কে ভাগশেষ না থাকে, প্রশ্নটা লিখে নাও চটপট। যদি কোনো ভাগ অঙ্কে ভাগশেষ না থাকে, তার মানে অর্থাৎ ভাগশেষ শূন্য থাকে, ঠিক আছে? ভাগশেষ না থাকা মানে ভাগশেষ শূন্য। সেক্ষেত্রে ভাজ্য কত? সেক্ষেত্রে ভাজ্য সমান কত? ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝে নাও। যদি কোনো ভাগ অঙ্কে ভাগশেষ না থাকে, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, সেক্ষেত্রে ভাজ্য সমান কত? তার মানে ছকটা দেখো, ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ আমাদের শূন্য। ভাগশেষ শূন্য মানে ভাগশেষ নেই, ঠিক আছে? আমাদের ভাগশেষ এখানে এই ভাগ অঙ্কে ভাগশেষ শূন্য, তার মানে ভাগশেষ নেই। তাহলে ভাজ্য কত? তাহলে অতএব তো এই ক্ষেত্রে ভাজ্য হবে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এটা আমাদের মূল সূত্র। তাহলে আমাদের ভাগশেষ শূন্য, কারণ ভাজক গুণিত ভাগফল
যোগ 0। তো 0, শূন্যের তো কোনো মান নেই, তাহলে ভাজক গুণিত ভাগফল এইটা হবে। তাহলে আমরা 0 যোগ করব না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ভাগশেষ 0 থাকে ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। ভাগশেষ যোগ করা দরকার নেই, মানে 0 যোগ করলে যে সংখ্যার সঙ্গে যোগ করব সেই সংখ্যাই হবে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল কখন, যখন ভাগশেষ 0। তো এটা তোমরা জানলে। এইবার পরের প্রশ্ন লেখো। একটি ভাগঙ্কে ভাজক 16। একটি ভাগঙ্কে ভাজক 16, ভাগফল 50। ভাগশেষ নেই। তাহলে ভাজ্য সমান কত? তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা যে সূত্রটা শেখালাম এখনই, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যখন ভাগশেষ না থাকে বা 0 হয়। তাহলে ছকটা সাজালে কেমন হবে দেখো, এটা নিশ্চয়ই তোমরা পারবে। ভাজক এখানে জানা আছে 16, ভাজ্য আমাদের জানা নেই, জিজ্ঞাসা চিহ্ন। ভাগফল আমরা জানি আমাদের 50, ঠিক আছে, ভাগফল 50 আর ভাগশেষ নেই মানে 0, ভাগশেষ 0। তাহলে এক্ষেত্রে আমরা জানি ভাজ্যের সূত্র বের করতে গেলে কি হবে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, এইটুকু করলেই হবে, ভাজক গুণিত ভাগফল। ভাগশেষ এখানে যোগ করব না, কারণ ভাগশেষ নেই, 0 নেই মানে 0। তাহলে ভাজক কত 16, ভাগফল কত 50, 0 নেমে গেল, 16 পাঁচে মানে 5 16 80, তার মানে 800 হলো। তাহলে উত্তর ভাজ্য সমান 800, ঠিক আছে। তাহলে যখন ভাগশেষ না থাকবে তখন ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। এখন এটা নিশ্চয়ই তোমরা ভালো শিখতে পেরেছো। আমি একেবারে ছকে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে হবে। ছক বুঝতে পারলেই কিন্তু অঙ্ক হবে। মানে সূত্র, এই যে সূত্র কিভাবে আসে, ভাজ্যটা আমরা কিভাবে বের করি, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, কিন্তু ভাগশেষ যদি না থাকে সেক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। প্রশ্ন, পরের প্রশ্ন, ভাগঙ্কে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হতে পারে কি? দেখো, এটা এক কথায় কিন্তু প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে, এক কথায় তোমাদের উত্তর করতে হতে পারে। ভাগঙ্কে লেখো, প্রশ্নটা লিখে নাও। ভাগঙ্কে ভাগশেষ
ভাজকের চেয়ে বড় হতে পারে কি? ভাগঙ্কে ভাগশেষ ভাগশেষ ভাজকের চেয়ে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হতে পারে কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফলে এই প্রশ্নটা ছোট, কিন্তু এটা তোমাদের বুঝতে হবে ভালো করে, আর এক কথায় পরীক্ষায় আসতে পারে। এখন এর উত্তরটা আমি বলে দিই। উত্তর কেউ বলতে পারবে? ভাগশেষ কি ভাজকের চেয়ে কখনো বড় হয়, বড় হতে পারে? না। এই তো ঠিক বলেছ, না। তার মানে ভাগশেষ লেস দেন ভাজক। সবসময় ভাগশেষ ভাজকের থেকে ছোটই থাকবে। তাহলে বলেছে ভাগশেষ ভাজকের থেকে বড় হতে পারে কি? না। এখানে আমি দেখিয়ে দিলাম যে ভাগশেষ লেস দেন ভাজক, এইটা কিন্তু মনে রাখবে। পরীক্ষায় এভাবেও আসতে পারে, আবার প্রশ্নে দিয়ে দিল ভাগশেষ লেস দেন ভাজক, সত্য অথবা মিথ্যা। তোমরা সত্যের মাথায় টিক চিহ্ন মারবে, কারণ ভাগশেষ ভাজক থেকে ছোট। ঠিক আছে? মানে প্রশ্নটা এরকমও হতে পারে যে ভাগশেষ লেস দেন ভাজক। ঠিক আছে? সত্য না মিথ্যা, এর মধ্যে কোনটা হবে? তাহলে ভাগশেষ তো ছোটই ভাজকের থেকে, সত্য হবে। যদি ঘুরিয়ে দেই, যদি প্রশ্নটা এরকম থাকে ভাজক লেস দেন ভাগশেষ, সত্য না মিথ্যা, তাহলে কোনটা হবে? ভাগশেষের থেকে ভাজক ছোট, তা কখনোই নয়। ভাগশেষের থেকে ভাজক ছোট হতে পারে না, তাহলে মিথ্যা হবে এক্ষেত্রে। আবার ঘুরিয়ে আসতে পারে ভাজক গ্রেটার দেন ভাগশেষ, ভাজক ইজ গ্রেটার দেন ভাগশেষ, সত্য না মিথ্যা? কি হবে? ভাজক তো ভাগশেষের থেকে বড়ই হয়, সত্য হবে। এই যে এই দুটো কথা একই। কেমন? ভাগশেষ লেস দেন ভাজকও যা, ভাজক গ্রেটার দেন ভাগশেষও তাই। কারণ ভাজক, আমি এই কথাটাকে ঘুরিয়ে লিখলাম। প্রথমে বলেছি ভাগশেষ ভাজকের থেকে ছোট, পরে বলেছি ভাজক ভাগশেষের থেকে বড়, তো কথা দুটো একই। আচ্ছা, বেশ। তাহলে আবার আমরা এখানে অঙ্ক দিয়েও যদি বুঝিয়ে দিই, এটা একটা অঙ্কর মাধ্যমে, যেমন এই যে একটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি। যেমন 17কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 3 5 15, বিয়োগ করলে কি থাকে? 2। ঠিক আছে? দেখো, সবসময় এই যে 2 হলো ভাগশেষ আর 5 ভাজক, তাহলে 5 গ্রেটার দেন 2, বা
বা 2 লেস দেন 5 হলো। 5 তো ভাজক, ভাজক 2 এর থেকে বড়ই হবে। কখনো ভাগশেষ, কারণ আমরা যদি এখানে ভাগশেষ যদি ভাজকের থেকে বড় হয় তাহলে জানতে হবে তুমি এখানে কম দিয়েছো, এখানে ভাগফলে কম বার দিয়েছো, আর একবার বেশি যাবে। ধরো কেউ এটাকে 5 দুগুনি 10 করলো, 3 বার না দিয়ে 2 বার দিল, তাহলে কি হবে? 5 দুগুনি 10, তাহলে 7 থাকবে। ভাগশেষ 7 তো হবে না, কারণ 5-এর থেকে ভাগশেষ বড় মানে আর একবার বেশি যেত, তার মানে এখানে 2 বার না গিয়ে 3 বার যাবে। এই যে কেউ যদি এরকম ভাগ করে যদি বলে, এই যে এটাকে যদি এরকম ভাগ করে 5 দুগুনি 10 বিয়োগ করে 7, তাহলে এইটা হলো না ভাগটা, তাই না? তার মানে এখানে 3 বার যাবে। আমি কম দিয়েছি, 2 বার দিয়েছি, আর একবার যাবে, যে 3 বার গেলে 15 হয়। কারণ এখানে আমার ভাজ্য 17, 5 দিয়ে ভাগ করছি, মানে 5 ঘরে নামতা পড়ো, 17-র কাছে হয় 17, 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তা না হলে 17-র কাছাকাছি একটি সংখ্যা 17 থেকে ছোট, সেইটা হবে। খুব ছোট হলেও হবে না, আবার 17 থেকে বড় হলে হবে না, 17-র কাছাকাছি কিন্তু 17 থেকে ছোট, তাহলে সেটা 3 বার দিলে হয়। এই যে 5 3 15 2, তাহলে সবসময় ভাজক ভাগশেষ থেকে বড় হবে বা ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। বেশ, এবারে তাহলে আমরা এর পরের প্রশ্নে আসি। কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? ভাগশেষ কি কি হতে পারে? কি হবে? ভাগশেষ কি কি হতে পারে? চেষ্টা করো বলার। কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? আচ্ছা, ভাগশেষ তো 2 এর বড় হবে না, 2 এর ছোটই হবে। তাহলে ছোট 2 থেকে ছোট সংখ্যা কি? এই যে ভাগশেষ 2 থেকে বা 2 এর চেয়ে বড় হতে পারে না। অর্থাৎ 2 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে? অতএব 2 এর চেয়ে ছোট সংখ্যা কি কি? 2 এর চেয়ে ছোট সংখ্যা হলো কি কি? 2 এর চেয়ে ছোট সংখ্যা হলো 0 1, তাই তো? মানে ভাগশেষ 2 এর থেকে ছোট হবে সবসময়। তুমি
তোমরা 2 দিয়ে ভাগ করছো কোনো সংখ্যাকে, তাহলে সেটা ভাগশেষ 0 হতে পারে, 1ও হতে পারে। তার মানে 2 এর ছোট হবে। তাহলে 2 এর ছোট কি কি সংখ্যা? 0 আর 1। তাহলে কি হবে? তাহলে অতএব ভাগশেষ 0 ও 1 হবে। আচ্ছা, একইভাবে যদি প্রশ্ন থাকে এরকম, কোন সংখ্যাকে 4 দিয়ে, 5 দিয়ে, 9 দিয়ে, ভাগ করলে ভাগশেষ কি কি হবে বা কি কি হতে পারে? তাহলে কি হবে উত্তরে? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 এর ছোট হবে, 5 দিয়ে ভাগ করলে 5 এর ছোট হবে, 9 দিয়ে ভাগ করলে 9 এর ছোট হবে। 9 এর ছোট কি কি সংখ্যা? 5 এর ছোট কি কি সংখ্যা? 4 এর ছোট কি কি সংখ্যা? সেইগুলো ভাগশেষ হতে পারে। তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1, 2, 3 হতে পারে, মানে 4 এর ছোট। 4 এর সমান বা 4 এর বড় হবে না কখনোই, 4 এর ছোট হবে। যা দিয়ে ভাগ করব, যে সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগশেষ সবসময় তার থেকে ছোট সংখ্যা হবে। এবার ছোট সংখ্যা কি কি সেইগুলো লিখতে হবে, 0 থেকে ধরতে হবে। একইভাবে যদি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1, 2, 3, 4 হতে পারে। ঠিক আছে? তেমনি তুমি যদি 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হতে পারে। তার মানে আমরা যা দিয়েই ভাগ করব, ভাগশেষ তার থেকে ছোট হবে। এবার তার থেকে ছোট কি কি সংখ্যা? 0 থেকে একবারে সেই সংখ্যাগুলো লিখবে। যেমন 9 এর ছোট কি কি সংখ্যা? 0 থেকে 8 অবধি। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হতে পারে। তো এইভাবে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, ধরো তুমি 10 দিয়ে ভাগ করছো, তাহলে 10 এর ছোট কি কি সংখ্যা সেইগুলো ভাগশেষ হতে পারে। 12 দিয়ে ভাগ করছো, তাহলে 12 ছোট কি কি সংখ্যা সেইগুলো সবই ভাগশেষ হতে পারে। তো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এর দ্বারাই তোমরা বুঝে নেবে যে এরকম যদি প্রশ্ন থাকে, কোনো একটা সংখ্যা দিয়ে বলে দিল, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে। তার থেকে ছোট যে কোনো সংখ্যা হতে পারে, একেবারে 0 থেকে সেইগুলো সব সংখ্যাগুলোই লিখবে। যা দিয়ে ভাগ করবে তার থেকে ছোট যে কোনো সংখ্যাই হতে পারে, সেটা 0 থেকে ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা শিখলে নিশ্চয়ই, আশা করি তোমরা শিখেছ। এবার পরের প্রশ্ন চলে আসো। প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন দেখো, মৌলি
1233টি ফুল দিয়ে মালা গাঁথবে। এই যে মৌলি, মৌলি 1233টি ফুল দিয়ে মালা গাঁথবে। গয় চন্দ্রবিন্দু আকার, খ বয়কার। ঠিক আছে। প্রতিটি মালায় 9টি করে ফুল থাকলে, দেখো প্রতিটি মালায় মানে এক একটি মালায়, প্রতিটি মালায় 9টি করে ফুল থাকবে। 9টি করে ফুল থাকলে মোট কটি মালা তৈরি হবে? কটি মালা তৈরি হবে? তাহলে দেখো ভালো করে আবার প্রশ্ন করে নাও। মৌলি 1233টি ফুল দিয়ে মালা গাঁথবে, মানে ওর কাছে 1233টা ফুল আছে। এই 1233টি ফুল দিয়ে মালা গাঁথবে। এখন এক একটা মালায় মানে প্রতিটি মালায় 9টা করে ফুল থাকবে। সব মালাতেই 9টা করে ফুল। 9টা করে ফুল দিয়ে মালা গাঁথবে। তাহলে কতগুলো মালা হবে? 9টা এইভাবে কতগুলো মালা গাঁথার পরে আর একটা ফুলও থাকবে না। এই যে আর একটি ফুলও অবশিষ্ট থাকবে না। আর একটি ফুলও অবশিষ্ট থাকবে না, মানে ফুলও শেষ হয়ে যাবে, মৌলির মালা গাঁথাও শেষ হয়ে যাবে। তাহলে হিসাব করে বলতে হবে কটা মালা তৈরি হবে। তাহলে এখানে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 1233-এর মধ্যে 9 কতবার আছে, কতগুলো 9 আছে। তাহলে ঠিক ততগুলো মালার সংখ্যা হবে, মানে ততগুলো মালা হবে। তাহলে 9 কতবার আছে 1233-এর মধ্যে, তার মানেই ভাগ। আমরা এর আগেও বলেছি কোন একটি সংখ্যার মধ্যে আরেকটি সংখ্যা কতবার আছে এরকম বুঝালে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ছকটা যদি এরকম করো, 9 কতবার আছে, তার মানে আমরা 9 এখানে ভাজক হবে। ঠিক আছে। আর ভাজ্য এখানে কতগুলো ফুল, 1233টা ফুল। এই 1233টা ফুল হচ্ছে ভাজ্য। 1233-এর মধ্যে 9 কতবার আছে, তাহলে 1233-কে ভাগ করব, তার মানে 1233 হলো ভাজ্য। আর কতগুলো মালা হবে সেইটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন। মালা গাঁথার পরে একটা ফুলও অবশিষ্ট থাকবে না, তার মানে 0, অবশিষ্ট 0। তাহলে এবার 9 দিয়ে ভাগ করে নাও একেবারে সরাসরি 1233-কে। আমাদের প্রথমে 2 ঘর নিতে হবে, 12-র মধ্যে ভাগ করতে হবে, কারণ 1 ঘর নিলে 1 ঘরে তো ভাগ যাবে না, 9 দিয়ে ভাগ করছি। তাহলে 9-এর থেকে বড় সংখ্যা চাই 12। তাহলে 12-র মধ্যে 9 কবার যায়, একবার। দেখো এইটা, দেখো এই যে 1, অনেকে কিন্তু এই লেখাটা ভালো করে লিখতে পারো না। 1 আমি কার উপর লিখলাম, 2-এর মাথার উপরে। দেখো 2-এর সোজা, 2-এর সোজা, কারণ আমি 12-কে ভাগ করছি।
অনেকে একের মাথার উপরে লিখে দিচ্ছ এক, তা হবে না। তোমরা করবে কি, 12কে ভাগ করছো, ডান দিকের সংখ্যাটা আমার কি আছে 2, এই ডান দিকের অঙ্কের সোজা করে মাথার উপরে লিখবে 9 একে 9, এবার বসাবে। আর এই যে 9টাও কোথায় লিখলাম, ঠিক 2 এর নিচে ডান দিক লেবেল করে 3 বিয়োগ করে একটা করে অঙ্ক নামাবে, 3 নামালাম। আচ্ছা, 33-এর মধ্যে 9 কবার যাবে, 3 9 27, 4 9 36, তাহলে 36 হবে না, 3। দেখো এখানেও ঘর সোজা করে লিখলাম 3 9 27 বিয়োগ করে 6, আর একটা 3 আছে, নামিয়ে নিয়ে আসো, 7 9 63। এই যে আর একটা ফুলও নাই, শেষ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, ভাগফল 137, তার মানে 137টা মালা হলো। 9 1233-এর মধ্যে কতবার আছে, 137 বার আছে। তাহলে উত্তর মোট 137টি মালা তৈরি হবে। ঠিক আছে, ব্যাস। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। কে কে বুঝতে পারোনি এখনো? আচ্ছা, আর একবার বুঝিয়ে দিচ্ছি। মৌলি 1233টা ফুল নিয়ে মালা গাঁথবে বলে মনস্থির করলো। এক একটা মালায় 9টা করে ফুল থাকবে। তাহলে কতগুলো মালা হবে? তাহলে 1233-এর মধ্যে 9 কতবার আছে, ভাগ হবে, 9 দিয়ে ভাগ করব। এখানে 9 ভাজক আর 1233 ভাজ্য, ভাগ করে 137 হলো। তার মানে 137 বার আছে 9 1233-এর মধ্যে, তাহলে 137টা মালা হবে। তাহলে মোট 137টি মালা তৈরি হবে। বেশ, পরের প্রশ্ন দেখো। প্রশ্ন দেখে পেল, সোমা 1286টি লজেন্স, সোমা 1286টি লজেন্স স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে বন্টন করে দেবে। স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে, স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে বন্টন করে দেবে, বন্টন করে দেবে বলে মনস্থির করলো, দেবে বলে মনস্থির করলো। প্রত্যেকে 5টি করে, এই যে প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। লেখো, প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। শেষে একটি লজেন্স পড়ে থাকলো। শেষে একটি লজেন্স
পড়ে থাকলো। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো, আমি একটু প্রশ্নটা ভেঙে ভেঙে লিখে দিলাম বোঝার জন্য, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, সোমা 1286টি লজেন্স স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে বন্টন করে দেবে। বন্টন মানে ভাগ করে দেবে, ঠিক আছে? বন্টন করে দেবে সমানভাবে, তার মানে সমানভাবে ভাগ করে দেবে বলে মনস্থির করলো। এখন এই যে ভাগ করে দিতে গিয়ে প্রত্যেকে 5টি করে লজেন্স পেল, ঠিক আছে? লজেন্স দেবার পর দেখলো প্রত্যেকে 5টি করে লজেন্স পেল, আর একটা লজেন্স পড়ে থাকলো, শেষে একটা লজেন্স পড়ে থাকলো। তাহলে যতজনকে দেওয়া গেল ততজনেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা, কারণ সব ছাত্রছাত্রীর মধ্যেই ভাগ করে দিয়েছে, 5টা করে লজেন্স পেয়েছে। তাহলে স্কুলের যতজনকে দিল, সোমা যতজনকে লজেন্স দিল, সবাই 5টা করে পেল। তাহলে এইবার সেই সবাই মানে কতজন? ততজনেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা। কি করে বের করবে এখন? তাহলে ওই একইভাবে দেখো, 5টা করে দেবে 1286-র মধ্যে, 1286টা লজেন্স 5টি করে দেবে। তাহলে 1286-র মধ্যে 5 কতবার হয়? হয়েছে? 1286-র মধ্যে 5 কতবার হবে? ততজনই ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এক্ষেত্রে এই যে এক্ষেত্রেও তাই, এই যে 5 1286-র মধ্যে কতবার আছে, তাই তো? এখানে 5 ভাজক আর 1286 ভাজ্য। এই যে 5টা করে দেবে এক একজনকে, তাহলে তোমাকে দেখতে হবে 1286-র মধ্যে 5 কতবার আছে, কতবার যায়, কতবার ভাগ করা যায়। এবার শেষে একটা লজেন্স সোমার অবশিষ্ট পড়ে আছে, ভাগ করার পরে একটা লজেন্স অবশিষ্ট পড়ে আছে। তাহলে দেখো, আর আমাদেরকে বের করতে হবে ভাগফল কত। এই ভাগফলটাই হলো ছাত্রছাত্রীর সংখ্যা। তো একটা কাজ করো, এবার দেখো, এই যে এক ভাগশেষ থাকলো, তো তুমি যদি 1286 থেকে 1 বাদ দিয়ে দাও, তারপরে ভাগ করো 5 দিয়ে, তাহলে নিশ্চয়ই 1 থাকবে না, ভাগশেষ শূন্য হয়ে যাবে, মানে মিলে যাবে। তার মানে এখানে আমরা কি করলাম? এখানে করলাম ভাগশেষ বাদ দিয়ে আমরা ভাজক দিয়ে ভাগ করবো, তার মানে ভাগফল বের করব। সেই যে সূত্রটা আমরা শিখিয়েছিলাম, সেই সূত্রটা কি? এই যে এখানে সূত্র আমরা শিখিয়েছিলাম, কি সূত্র ছিল? ভাগফল বের করার সূত্র ছিল ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এক লাইনে ধরলো না বলে আমি নিচে লিখলাম, কেমন? ভাগ ভাগফল। তা না হলে আমি তোমাদেরকে এক লাইনেই এটাকে লিখে দিচ্ছি সুন্দর করে। আরো এই যে আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি, ভাগফল
সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তো আমরা এখানে সেটাই করবো, এই যে ভাজ্য থেকে ভাগশেষটাকে বাদ দিয়ে নিই, 5 8 2 1। আবার যদি তোমরা এভাবে বোঝো যে ভাগশেষ ভাজ্য থেকে ভাগশেষটা যদি কমিয়ে নিই, বাদ দিয়ে নিই, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 1 যদি এখানে না থাকে, মানে শূন্য থাকে, 1 যদি কমিয়ে দেই তাহলে এখানে শূন্য থাকবে। ভাগশেষ 1 আছে, আমি যদি ভাজ্য থেকে 1 কমিয়ে দেই তাহলে 1 থাকবে না, শূন্য থাকবে, তার মানেই মিলে যাবে। এখানেও আমরা তাই করেছি, ভাগফল বের করতে গেলে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ভাগফল দিয়ে ভাগ হবে। এইবার এই 1285-কে আমরা একটু ভুল লিখেছি, এটা ভাজক দিয়ে ভাগ হবে, ভাজক। বেশ, তাহলে এইটাকে 5 দিয়ে ভাগ করে নাও। তাহলে ভাগফলের সূত্রটা কি ছিল? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাজক দিয়ে ভাগ করব, আমি এখানে ভুল লিখেছিলাম, ওটা হবে ভাজক দিয়ে ভাগ করব। এই যে ভাজক দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল পেয়ে যাব। প্রথমে 12কে ভাগ করব, 5 দুগুণে 10 বিয়োগ 2, 8 নামিয়ে নিয়ে আসো, 5 5 25, 3 5 নামিয়ে নিয়ে আসো, 5 7 35। দেখো ভাগশেষ শূন্য থাকলো বা কিছু থাকলো না, তাহলে কি হলো উত্তর? 257 বার 5 রয়েছে। 5 কতবার আছে? 1285-র মধ্যে 257 বার। তাহলে 257 জনই ছাত্রছাত্রী, 5টা 5টা করে দিয়েছি আমরা, 257 জনকে লজেন্সগুলো দেয়া গেল, 5টা করে লজেন্স। তাহলে 1285-র মধ্যে 5 257 বার আছে। তাহলে উত্তর স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 257, বা স্কুলে 257 জন ছাত্রছাত্রী আছে। আবার একটু বুঝিয়ে দিই ভালো করে অঙ্কটাকে, দেখো ভালো করে বুঝে নাও। অঙ্কটা আমি তোমাদেরকে দিয়েছি, সোমা 1286টি লজেন্স স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে বন্টন করে দেবে বলে মনস্থির করলো। প্রত্যেককে 5টি করে লজেন্স পেল, শেষে 1টি লজেন্স পড়ে থাকলো। তাহলে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে 6কে সাজিয়েছি, দেখো 1286টি লজেন্স 5টা করে দেবে সবাইকে, তার মানে 5 দিয়ে ভাগ হবে, দিয়ে 1টা লজেন্স পড়ে আছে, এই যে ভাগশেষে 1। তাহলে আমরা কি করলাম? আমরা এবার এই যে 1 যদি আমি ভাজ্য থেকে বাদ দিয়ে নিই, কমিয়ে দেই, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ করলে 0 ভাগশেষ হবে, মিলে যাবে। তারপরে এবার সেই বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেইটাকে 5 দিয়ে ভাগ করেছি। সূত্রে যদি করো, ওই যে ভাগফল, এখানে ভাগফল আমাদের জানা নেই, ভাগফল বের করব ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। আবার বলছি, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, অর্থাৎ ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিয়ে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে। তাহলে এখানে ভাগফলই হলো ছাত্রছাত্রীর সংখ্যা। 257 জন ছাত্রছাত্রীর মধ্যে 5টা করে লজেন্স বন্টন করে দেওয়া যাবে।
তাহলে স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা হলো 257। তাহলে উত্তরটা আমরা এভাবে লিখলাম, স্কুলে 257 জন ছাত্রছাত্রী আছে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমরা আজকে মূলত এখানে আচ্ছা ভাজক, ভাগফল, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এই সংক্রান্ত আজকে আর একটু অন্যরকম কিছু অঙ্ক দিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এই অঙ্কগুলো তোমরা আজকে বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যদি ঘুরিয়ে প্রশ্ন দেওয়া থাকে এরকম, যে ধরো এই প্রশ্নটাই যদি এরকম দেওয়া থাকতো 1286 লজেন্স সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে, 257 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ 5টি করে লজেন্স দিতে গিয়ে দেখা গেল একটি লজেন্স বেশি পড়ে আছে, বা একটি লজেন্স তোমার একটি লজেন্স বেশি হয়েছে, তাহলে কটি করে লজেন্স দেওয়া হলো? তাহলে সেক্ষেত্রে আমরা ভাজক বের করব। ভাজক বের করার সূত্র কি? ভাজক বের করার সূত্র হচ্ছে এই যে, ভাজক বের করার সূত্র হলো ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ঠিক আছে? আচ্ছা এটা আমরা কখন করতাম? আচ্ছা এটা আমরা করব কখন? এটা করব ওই যে বলেছি যে 5টা করে লজেন্স প্রত্যেককে দেওয়া হলো, এইটা দেয়া থাকবে না, দেয়া থাকলো 257 জন ছাত্রছাত্রীকে 5টি করে লজেন্স দেওয়া হলো, শেষে একটি লজেন্স পড়ে থাকলো, তখন তোমরা এই যে 5টি করে লজেন্স দেওয়া হবে প্রত্যেককে, এই ভাজকটা বের করবে এই সূত্র দিয়ে। তখন কি করবে? ওই ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিয়ে নেবে, দিয়ে 257 দিয়ে ভাগ করবে, এই যে ভাগফল দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা ভাজক পেয়ে যাবে। প্রত্যেকে কটি করে লজেন্স পাবে সেটা পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আমি যে অঙ্কগুলো শেখালাম, বিশেষ করে কিভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে, এই যে সূত্রগুলো শেখালাম, এই সূত্রগুলো কিভাবে তোমরা সূত্রগুলো দিয়ে অঙ্ক করবে বা সূত্রগুলো তোমরা বুঝতে পারবে, সেইগুলো তোমাদেরকে তাহলে বাড়িতে আবার এই অঙ্কগুলো অনুশীলন করতে হবে, তাহলে এই সূত্রগুলো বুঝতে পারবে, অঙ্কগুলো করতে পারবে। তবে একটু বাড়িতে অনুশীলন করবে, না হলে কিন্তু পারবে না। সূত্রগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে এখানে থাক, আমরা আবার পরের ক্লাসে আমরা যদি সময় পাই আবার এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই থাক, ধন্যবাদ।